হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম সাফল্য। আজকে তোমাদের জন্য আমি একটা ক্লাস শেয়ার করব, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু দ্য WBCS 2024 প্রিলিমস যে এক্সামিনেশন আছে। তোমরা অনেকে, আমি মোর দ্যান প্রায় 10+ মেল রিসিভ করেছিলাম। বেসিক্যালি একটা সাবজেক্টের একটা টপিকের ওপর ক্লাস তোমাদের প্রচুর রিকোয়েস্ট করেছিলে। আজকে সময় করে উঠতে পারলাম এই ক্লাসটা বানানোর জন্য। মূলত দ্য ক্লাস ইজ বেসড অন দ্য ইন্ডিয়ান পলিটি সাবজেক্ট অ্যান্ড দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট Supreme Court cases, landmark cases that shaped our constitution, the landmark cases that shaped our Indian democracy। তো সেই সমস্ত নিয়ে দেখবে পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন থাকে, আমরা কিভাবে করব না করব এই নিয়ে প্রচুর আমাদের ডাউটস থাকে। আজকে তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব যেগুলো আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে, হাউ উই ক্যান অ্যাড্রেস দিস কোয়েশ্চেন্স, এবং আমি মানে জাস্ট অ্যাজ অ্যান মাইন্ড ম্যাপ আমরা কিভাবে একটা স্মল টপিককে নিয়ে নোট বানাতে পারি এবং সেটাকে রিভিশন করতে পারি, পুরোটা নিয়ে আজকের ক্লাসটা থাকবে। সো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কেসেস। ফার্স্ট আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমরা দেখো প্রথম যে জায়গাটা নিয়ে আমরা আজকে পড়বো সেটা হচ্ছে কোর কনস্টিটিউশনাল যে ডক্ট্রাইন্স, ভেরি হাই প্রায়োরিটি এই জায়গাটা, ডক্ট্রাইন্স অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধান সেটার কার্যকারিতা নিয়ে যদি কোয়েশ্চেন আসে সেইখান থেকে মেনলি যে চারটে ল্যান্ডমার্ক কেসেস নিয়ে আমাদের পড়তে হয়। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য কেশবানন্দা ভারতী কেস। এইটা নিয়ে আমার মনে হয় না কোনো WBCS অ্যাসপিরেন্ট এই কেসটা সম্বন্ধে জানে না। আমরা খুব ছোট করে পারলে এই নোটগুলো খাতায় লিখে নেবে এবং রিভিশনে তোমাদের হেল্প করবে। ফার্স্ট কেস ইজ দ্য কেশবানন্দা ভারতী কেস, 1973 এর কেস, যেখানে বলা হয়েছিল দ্য পার্ট অফ দ্য বেসিক, মানে যেটা আমাদের যে ডক্ট্রাইনটা সামনে এনেছিল, দ্যাট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার যে কেউই কোনো একটা পার্ট অফ দ্য কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। অবভিয়াসলি কনস্টিটিউশন সেই রাইট পার্লামেন্টকে দিয়েছে, বাট পার্লামেন্ট এমন কোনো কিছুকে অ্যামেন্ড করে দিতে পারে না দ্যাট destroy the basic structure, basic essence of the constitution। ঠিক, দিস ইজ দ্য মেন থিং। আমরা যদি খাতায় লিখে নিই, পরীক্ষার জন্য রিভাইজ করতে চাই, দিস ইজ অল অ্যাবাউট দ্য কেশবানন্দা ভারতী কেস। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, সেটা হচ্ছে আমাদের মিনার্ভা মিলস কেস, 1980। মিনার্ভা মিলস কেসে কিন্তু বলা হয়েছিল যে দেখো, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দ্যাট ইজ দ্য পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই দুটোর মধ্যে যদি কোনো টাসেল আসে তখন কিন্তু জিনিসটাকে ব্যালেন্সিং স্ট্যাবলিশ করা খুব দরকার ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে, এবং দ্যাট ইজ ওয়াই পার্লামেন্টের যে অ্যামেন্ডিং পাওয়ার তার উপর কিছু লিমিটেড রেস্ট্রিকশনকে ইম্পোজ করা হয় আফটার দিস মিনার্ভা মিলস কেস। পরের কেসটা হচ্ছে IR কলেহু কেস, 2007 এই কেসটা আসে, এবং এখানে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 9 শিডিউল, বলো 9 শিডিউলে কী আছে, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু সার্টেন লজ অ্যান্ড রেগুলেশন যেটা আছে, বলা হয় যে এটা আমাদের জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে আসবে। বোঝাতে পারলাম? তার মানে কি বলা হয়েছে, IR কলেহু কেসের মধ্যে বলা হয়েছে যে এটা কিন্তু আমাদের সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। পরের কেসটা হচ্ছে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেস। এটা কখন এসেছিল, আমাদের ইন্ডিয়াতে যখন এমার্জেন্সি সিচুয়েশান চলছিল সেই সময় কিন্তু দেখা যায় যে প্রচুরভাবে ইলেকশন প্রসিডিওরকে ম্যালাইন করার চেষ্টা করা হয়েছিল বাই দ্য দিদেন গভর্নমেন্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেসে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে ফ্রি এবং ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করানো, ইট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং ওই জায়গায় কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। মুভিং টু দ্য নেক্সট পার্ট অফ দ্য থিং, সেটা হচ্ছে আমি বলবো তোমাদের ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 21, রাইট টু লাইফ, রাইট টু লিভ, এই জায়গাটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স আসে। তার মধ্যে আমার মেন 4টে ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট কেসেস আজকে তোমাদেরকে আমি বলবো, এগুলো পড়ে নিও। ফার্স্ট হচ্ছে মেনকা গান্ধী কেস, 1978। এখানে কি বলা হয়েছিল, আর্টিকেল 21-এর মাঝখানে বলা হয়েছিল আর্টিকেল 21 শুড বি ইমপ্লিমেন্টেড বাই ফেয়ার, জাস্ট, রিজনেবল প্রসিডিওর, অর্থাৎ সেই যে প্রসিডিওর মাধ্যমে তুমি কারো রাইট টু
মানে লাইফকে ইনফ্রিঞ্জ করতে চাও, হ্যাম্পার করতে চাও, সেটাকে তোমাকে কিন্তু অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল হতে হবে। এবং এটার মাধ্যমে একটা ট্রায়াঙ্গেল স্ট্যাবলিশ করার চেষ্টা করা হয় উইথ আর্টিকেল 14, 19 অ্যান্ড 21। দিস ট্রায়াঙ্গেল অর্থাৎ বলা হয় 14, 19 এবং 21, এই তিনটে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটসের বুনিয়াদি বা বেসমেন্ট তৈরি করে, এবং এইগুলোকে আমরা সবসময় কিন্তু একটা কোঅর্ডিনেশনে এবং সিঙ্ক্রোনাইজেশনে ইমপ্লিমেন্ট করতে পারবো। নেক্সট যেটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, অলরেডি মেন্সে কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে 2017 কেস পুট্টাস্বামী কেস, যেখানে বলা হয় যে রাইট টু প্রাইভেসি ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল রাইটস given to the Indian people. নেক্সট হচ্ছে অলগা টেলিস কেস 1985, রাইট টু লাইভলিহুড নিয়ে সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্ট দিয়েছিল। পরেরটা হোসনারা খাতুন কেস, যেখানে স্পিডি ট্রায়ালের জন্য ভার্ডিক্ট দেওয়া হয় ফ্রম দ্য সাইড অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দ্য কেস ওয়াজ হেল্ড ইন 1979। চলে আসছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কেসের জায়গায়, সেটা হচ্ছে আমরা যদি ইকুয়ালিটি এবং রিজার্ভেশন নিয়ে, আমাদের যে সংরক্ষণ নিয়ে আমরা যদি কিছু কেস স্টাডিজ দেখি, সেটা হচ্ছে ফার্স্ট যে কেসটা হচ্ছে ইন্দিরা সাইনি কেস। ইন্দিরা সাইনি কেসের মধ্যে 1992-তে ইন্দিরা সাইনি কেস আসে, যেখানে ওবিসি রিজার্ভেশন 50% ক্যাপ ইন দ্য এন্টায়ার রিজার্ভেশন শুড বি গিভেন, এবং ক্রিমি লেয়ারের যে ডেফিনেশন সেগুলোকে ক্লিয়ার করা হয় ইন্দিরা সাইনি কেস। খুব ইম্পর্টেন্ট, তোমরা যদি ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্তের বই পড়ো, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, এটা আর্টিকেল যে 16 আছে সেই জায়গায় কিন্তু রিজার্ভেশনের যে পুরো ডিটেলসটা আছে, সেখানে ইন্দিরা সাইনি কেস নিয়ে ইলাবোরেট ডিসকাশন আছে। পরেরটা হচ্ছে জনহিত অভিযান 2022, এটা রিলেটেড উইথ দ্য ইডব্লিউএস রিজার্ভেশন আফেল্ড করা হয়। পরেরটা যে পার্টটা আমরা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফেডারেলিজম এবং প্রেসিডেন্সিয়াল রুল। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে কোন কোন জায়গায় আমাদের কোঅপারেশন দরকার, কতটুকুনি কনস্টিটিউশনাল রাইট আছে ফর দ্য সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, সেই জায়গা থেকে দুটো কেস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে এসআর বোম্মাই কেস 1994, যেখানে বলা হয় প্রেসিডেন্সিয়াল রুল ইজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে আসে, অর্থাৎ রাষ্ট্রপতি যদি শাসন জারি করা হয়, সেই রাষ্ট্রপতি শাসন কোন ভিত্তিতে, কোন গ্রাউন্ডে জারি করা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে আসবে। পরেরটা ফেডারালিজম এবং সেকুলারিজম আর দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা এসআর বোম্মাই কেসে বলা হয়। পরেরটা ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কেস বলে অফেন ইম্পর্টেন্ট হয়ে যায় ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। এখানে গাইডলাইন্স দেওয়া হয় উইথ রেসপেক্ট টু অ্যারেস্ট অ্যান্ড দ্য কাস্টোডিয়াল টর্চার। চলে আসছি আমরা পরের যেটা 5 নম্বর যে সেগমেন্ট, সেটা হচ্ছে পার্লামেন্ট, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এখানের মধ্যে দেখো শামশের সিং কেস 1974, এখানে বলা হয় প্রেসিডেন্ট কিন্তু অনলি অ্যান্ড অনলি অ্যাক্ট করতে পারবে কখন, যখন কিন্তু সে তার মানে অ্যাক্ট এবং অ্যাডভাইস পাবে ফ্রম দ্য কোথা থেকে, কাউন্সিল অফ মিনিস্টার্স। এইটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট পোর্শন আমরা যদি দেখি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের হচ্ছে তোমাদের প্রাইম মিনিস্টার, এবং যিনি কিন্তু অ্যাসিস্টেড হবেন, গাইডেড হবেন উইথ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। এই কাউন্সিল অফ মিনিস্টার্সরা কিন্তু আমাদের কি করবে, হেল্প করবে প্রেসিডেন্টকে, যাতে তিনি কিন্তু ফাংশন করতে পারেন, তিনি কিন্তু অ্যাক্ট করতে পারেন, এই বিষয়টা নিয়ে। পরের যে জায়গাটা, সেটা হচ্ছে এনজিএসি কেস, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন কেস, 2015 সালের কেস। এখানে বলা হয়েছিল যে কলেজিয়াম সিস্টেমকে রিস্টোর করা হয়, এবং বলা হয় যে কলেজিয়াম সিস্টেম দিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আমরা বলতে পারবো যে আমাদের জাজেসদের অ্যাপয়েন্টমেন্ট হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চন্দ্রা কুমার কেস 1997, যেখানে বলা হয় যে জুডিশিয়াল রিভিউ কিন্তু অলওয়েজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। আমরা জুডিশিয়াল রিভিউ করবো না, এইটাকে বলা যাবে না। জুডিশিয়াল রিভিউ ইটসেলফ ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, উই ক্যান ভায়োলেট দিস থিংস। পরের দেখো জায়গাটা হচ্ছে সেকুলারিজম এবং সোশ্যাল জাস্টিস নিয়ে যদি আমাদের কনসেপ্ট আসে, কোয়েশ্চেন আসে, তাহলে দুটো কোয়েশ্চেন আসছে। সেটা হচ্ছে শাহানারা বানো কেস, আমরা সবাই জানি ট্রিপল তালাককে আনকনস্টিটিউশনাল করা হয়। আমরা এই সময় দেখব 2016-17 সময় প্রচুর এটা নিউজে এসছে, যারা নিউজ পেপার পড়েছি আমরা তারা সকলেই জানি শাহানারা বানো কেসের সম্বন্ধে। এর পরের যেটা ইম্পর্টেন্ট আরও একটা জায়গা, সেটা হচ্ছে নবতেজ সিং জোহার কেস 2018, 1 সেকেন্ড, হ্যাঁ 2018 নবতেজ সিং জোহার কেস, সেকশন
377কে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়। এইটা থেকে পরীক্ষায় লাস্ট আমি দেখেছি যে এইখানেও পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, এবং এখানে কি বলা হয় যে সেকশন 377 অফ ইন্ডিয়ান পেনাল কোডকে কিন্তু আনকনস্টিটিউশনাল বা ডিক্রিমিনালাইজ করা হয়, এবং এইটা কিন্তু আমাদের যে কনসেনচুয়াল সেক্স এই জিনিসটাকে, হোমোসেক্সুয়ালিটিকে কিন্তু পারমিট করা হয়। এই জায়গাটাকেও ইম্পর্টেন্ট আমাদের আছে। পরেরটা হচ্ছে গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি থেকে কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিশাখা গাইডলাইন্স। বিশাখা গাইডলাইন্স 1997-এ এটা কেন আনা হয়েছিল? ইট গেভ অ্যাকচুয়ালি পার্টিকুলারলি কিছু সেট অফ গাইডলাইন্স উইথ রেসপেক্ট টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এবং বিশাখা গাইডলাইন্সের সূত্র ধরেই পরবর্তীকালে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড প্রচুর অ্যাক্টসকে পাস করানো হয় বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে লিলি থমাস কেস 2013। লিলি থমাস কেসে কিন্তু বলা হয়েছিল কোনো একজন লেজিসলেটর অর্থাৎ আইন প্রণয়নের যারা মানুষ অর্থাৎ এমপি এমএলএ এদের এগেনস্টে যদি কোনো কনভিক্টেড হয়ে যায় তারা ইমিডিয়েটলি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে টু হোল্ড দিস পজিশন। সো এই হচ্ছে পুরো জায়গাটা। নাও দ্য বেসিক ইম্পর্টেন্ট থিং, আমি এতগুলো যে কেস স্টাডিজকে পড়লাম সেখান থেকে আমি তোমাদেরকে কয়েকটা মাইন্ড ম্যাপ দেখানোর চেষ্টা করব। দেখো আমি এটাকে তোমাদের জন্য প্রিপেয়ার করেছি, এইভাবে যদি খাতায় লিখে নাও প্রচুর সুবিধা হয় টু রিমেম্বার দ্য থিংস, টু রিকল দ্য থিংস অ্যাক্টিভলি। ফার্স্ট তাহলে আমরা কী কী পড়লাম আমি তোমাদেরকে লাস্ট 2 মিনিটে পুরো জিনিসটাকে একবার সিনপসিস পড়াবো। ফার্স্ট দেখো বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন থেকে আমরা কী কী পড়লাম? কেশবানন্দা ভারতী কেস, মিনার্ভা মিলস কেস, ওমান রাও কেস, আইহার কলেহ কেস এবং ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেস। ফান্ডামেন্টাল রাইটস থেকে মেনকা গান্ধী কেস, পুট্টস্বামী কেস রাইট টু প্রাইভেসি, অলগা টেলিস কেস রাইট টু লাইভলিহুড, হুসেনারা খাতুনস কেস স্পিডি ট্রায়াল, ডিকে বাসু কেস অ্যারেস্ট গাইডলাইন্স দেওয়া হয়, এবং এ কে গোপালন্স কেসে এটা তোমরা দেখে নেবে, আমি বলিনি তাও ওল্ড ভিউ মানে একটা ন্যারোড ইন্টারপ্রিটেশন অফ দ্য আর্টিকেল 21কে ড্র করা হয়েছিল। ইকুয়ালিটি রিজার্ভেশন নিয়ে ইন্দিরা সাইনি কেস, নাগরাজ কেস, জার্নিল সিং কেস এবং 2022 ইডব্লিউএস কেস আসে। ফেডারেলিজম পলিটির রেসপেক্টে আমরা যদি দেখি এসআর বোম্মাই কেস, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইউনিয়ন কেস এবং শামশের সিং কেস। তোমরা কমেন্টে জানাও শামশের সিং কেসে কী হয়েছিল। জুডিশিয়ারি রিলেটেড এনজিএসি কেস, সেকেন্ড জাজ কেস, থার্ড জাজ কেস, এল চন্দ্র কুমার কেসে কী বলা হলো? জুডিশিয়াল রিভিউ ইজ আ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। আমরা যদি রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস নিয়ে কিছু কেস দেখি, যার মধ্যে বিশাখা কেস, বিশাখা গাইডলাইন্স আসে, শাহানারা বানু কেস, নাপতেজ জোহার কেস। ডেমোক্রেসি নিয়ে যদি আমরা দেখি পিইউসিএল কেস 2003-তে, ক্যান্ডিডেট ইনফো এবং নোটা কেস আসে 2013। এটা তোমাদের টাস্ক টু স্টাডি ওভার দিস 2 কেসেস। এটা তোমরা পড়বে, পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই দুটো কেস নিয়ে কী হয়েছিল। সো আজকে এই হচ্ছে পুরো জায়গাটা। দেখো মানে আমরা অল্প সময়ে মানে দেখো কোয়ালিটি ম্যাটার্স ওভার দ্য কোয়ান্টিটি। আমি কত পড়ছি তার থেকেও আমার বেশি ইম্পর্টেন্ট আমরা কতটুকুনি কোয়ালিটি ইনফরমেশনকে গ্যাদার করতে পারছি। আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো জানিও। তোমরা যারা এইভাবে WBCS রিলেটেড ক্লাস করতে চাইছো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এতটা ডেপথে গিয়ে মেন্স লেভেল ওরিয়েন্টেড আমার সমস্ত ক্লাস এবং স্টাডি মেটেরিয়ালস আছে। প্রত্যেকটা ক্লাস অ্যাজ আই সেড আর্লিয়ার কি রিপিটেটিভলি আমি বলেছি মেন্স লেভেল কভার করা আছে, টপিক ওয়াইজ ব্রেকডাউন করা আছে, পাস্ট ইয়ারকে অ্যানালিসিস করে কী ট্রেন্ড আছে সেইটার ওপর ভিত্তি করে এই ক্লাসগুলো আমার করানো আছে। তো দিস ইজ দ্য ইংলিশ ক্লাস, দিস ইজ দ্য গ্রামার ক্লাস। তো তোমরা যদি এইভাবে প্রত্যেকটা ক্লাসকে অ্যাক্সেস করতে চাও তাহলে আমাকে মেল করতে হবে। কোথায় মেল করবে? দিস ইজ মাই মেল আইডি। এই মেলে আমাকে মেল করবে। তোমরা অনেকে বলেছো মেল আইডিটাতে আমি রেসপন্স করিনি, প্লিজ এনশিওর কি তোমরা প্রপার মেল আইডিতে মেল করছো। পারলে ভালো করে আমি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেবো সেই লিঙ্কটা থেকে ক্লিক করো, প্রপারলি চেক করো মেলটা সেন্ড করার আগে, আদারওয়াইজ কিন্তু মেলটা হয়তো আমার কাছে আসেইনি। মেলে অবশ্যই তোমাদের নাম এবং ফোন নাম্বার মেনশন করো। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। এই ক্লাসটাকে অবশ্যই নিজেদের মতো করে নোট ডাউন করে নেও। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।